নমস্কার বন্ধুরা, আজকের ঐতিহাসিক ঘটনাবলীর রোমাঞ্চক ও কৌতূহলপূর্ণ ধারাবাহিক ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে জানব প্রাচীন ভারতীয় ইতিহাসের এক গৌরবময় ও উজ্জ্বলতম বংশ, মৌর্য বংশ সম্পর্কে, যেখানে মোরা নামের এক মা অখণ্ড ভারতের স্বপ্ন পূরণে নিজ পুত্রকে গৃহত্যাগের মধ্য দিয়ে পুত্রকে ইতিহাসের পাতায় অমর করে দিয়ে গেছিল। আমরা জানতে চলেছি এমন এক কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও মহাপণ্ডিত সম্পর্কে, যিনি প্রথম ভারতবর্ষকে নিয়ে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণের জন্য রাজাকে পথের পথিক আর পথের পথিককে অখণ্ড ভারতের সম্রাট বানাতে সমর্থ হয়েছিল। আমরা জানতে চলেছি এমন এক রাজবংশ সম্পর্কে, যে বংশের ইতিহাসকে নিয়ে বহু গল্প, কবিতা, নাটক, উপন্যাস লেখা হয়েছে। এমনকি বর্তমানে সিনেমা ও ইউটিউবে কয়েকটি এপিসোডও রয়েছে এই উজ্জ্বলতম রাজবংশকে ঘিরে। তো দেখো, আমরা এই ভিডিওতে জানব মৌর্য বংশের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, মৌর্য বংশ সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি, মৌর্য বংশের নামকরণ কিভাবে মৌর্য হল, মৌর্য বংশের রাজাদের নাম ট্রেক সহ বর্ণনা করো, মৌর্য বংশের শাসকদের বা রাজাদের সম্পর্কে বর্ণনা করো, অশোকের রাজাভিষেক কিভাবে হয়েছিল, সম্রাট অশোক সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি, সম্রাট অশোকের সন্তান কে কে ছিল, সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ কি ছিল, সম্রাট অশোকের ধর্ম প্রচার সম্পর্কে বর্ণনা করো, সম্রাট অশোকের 14টি প্রধান নীতি কি কি ছিল, প্রধানমন্ত্রী চাণক্য সম্পর্কে বর্ণনা করো, সম্রাট অশোকের পর কোন কোন রাজা সিংহাসনে বসেছিল। আরও অনেক কিছু জানব এই বংশ সম্পর্কে। তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে। কি বন্ধু, ঠিক বললাম তো? তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নামটি জানিয়ে দিও, আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলো এবার দেখে নেই। 1. মৌর্য বংশের প্রতিষ্ঠা কিভাবে হয়। দেখো, আমরা আগের দিনের ক্লাসে জেনেছি যে নন্দ বংশের শেষ রাজা হল ধননন্দ। এই ধননন্দকে মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 324 খ্রিস্টপূর্বতে যুদ্ধে পরাজিত করে এই মৌর্য বংশের প্রতিষ্ঠা করে। প্রশ্ন 2. মৌর্য বংশ সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি। মৌর্যরাজ বংশ সম্পর্কে আমরা দুটি ঐতিহাসিক উপাদান থেকে জানতে পারি, যেমন সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদান: বিশাখ দত্ত রচিত মুদ্রারাক্ষস থেকে, পতঞ্জলির রচিত মহাভাষ্য থেকে, গ্রিক লেখক মেগাস্থিনিস রচিত ইন্ডিকা থেকে, হেমচন্দ্র রচিত সংস্কৃত মহাকাব্য পরিশিষ্ট পার্বণ থেকে, চাণক্যের লেখা অর্থশাস্ত্র ও চাণক্যনীতি থেকে, শ্রীলঙ্কার বৌদ্ধ গ্রন্থ দীপবংশ মহাবংশ থেকে জানা যায়। এরপর প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে জানা যায়, যেমন অশোকের শিলালিপি, ব্রাহ্মী এবং খারষ্টি লিপিতে লেখা ইতিহাস থেকে জানা যায়। এটি স্থানীয়দের সুবিধার্থে খারষ্টি লিপি এবং আরামাইক লিপি ব্যবহার করা হয়েছিল। এরপর প্রশ্ন 3. মৌর্য বংশের নামকরণ কিভাবে মৌর্য হল। মৌর্য বংশের নামকরণ কিভাবে মৌর্য হল, এই নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে। যেমন কারো মতে চন্দ্রগুপ্তের মা মুরার নামানুসারে এই বংশের নাম হয় মৌর্য বংশ। বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরিনির্বাণ সূত্র মতে চন্দ্রগুপ্ত মৌর্য নামক এক ক্ষত্রিয় বংশের পুত্র ছিলেন, তাই মৌর্য থেকে মৌর্য বংশ নাম হয়। জৈন গ্রন্থ মতে চন্দ্রগুপ্ত বিন্ধ্য পর্বতের জঙ্গলে ময়ূর পালকের পরিবারে জন্ম হয়, তাই এই বংশের নাম হয় মৌর্য বংশ। এরপর প্রশ্ন 4. মৌর্য বংশের রাজাদের নাম ট্রেক সহ বর্ণনা করো। ট্রেক মৌর্য বংশের চন্দ্র, বিন্দু, অশোক যুদ্ধ করে বৃহদ্রথের রূপ নিয়েছিল। এখানে মৌর্য বংশের মানে মৌর্য বংশ, চন্দ্র মানে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দু মানে বিন্দুসার, অশোক মানে অশোক, বৃহদ্রথ মানে শেষ রাজা বৃহদ্রথ। এরপর প্রশ্ন 5. মৌর্য বংশের শাসকদের বা রাজাদের সম্পর্কে বর্ণনা করো। মৌর্য বংশের প্রথম রাজা 1. চন্দ্রগুপ্ত মৌর্য, সময় 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। ইনি নন্দ বংশের রাজা ধননন্দকে পরাজিত করেছিল মহাপণ্ডিত ও কূটনৈতিকবিদ চাণক্যের সহায়তায়। চাণক্য ছিল ইনার প্রধানমন্ত্রী, যাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়। এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 305 খ্রিস্টপূর্বাব্দে ব্যাটল অফ লিবারেশন যুদ্ধে চন্দ্রগুপ্ত সেলুকাস
নিকেটরকে পরাজিত করেন এবং সেলুকাসের কন্যা হেলেনাকে বিয়ে করেন, যাতে ভবিষ্যতে আর কোনো দিন ভারতবর্ষে আক্রমণের কথা মাথায় না আনে গ্রীকরা। পরে চন্দ্রগুপ্ত সেলুকাসকে 500টি হাতি উপহার দিয়েছিল মিত্রতা স্থাপনার জন্য। চন্দ্রগুপ্ত সৌরাষ্ট্র জয় করেছিল এবং সেখানে একটি সুদর্শন হ্রদ নির্মাণ করেছিল, যা রুদ্রদমনের জুনাগড় শিলালিপিতে আজও বর্ণনা আছে। ইনি পাটলিপুত্রে একটি কাঠের রাজকীয় প্রাসাদ নির্মাণ করেছিল। পরে সেলুকাস গ্রিক দূত হিসাবে মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্তের দরবারে পাঠিয়েছিল মগধ তথা ভারতবর্ষ সম্পর্কে ভালোভাবে জানার জন্য। মেগাস্থিনিস দীর্ঘকাল ধরে পাটলিপুত্র শহরে বসবাস করে, তাই তার ইন্ডিকা গ্রন্থে পাটলিপুত্রের পৌর ব্যবস্থার গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে। গ্রিক ভাষায় চন্দ্রগুপ্তকে স্যান্ড্রোকোটাস এবং অ্যান্ড্রোকোটাস বলে ডাকত। ইনি প্রথম জীবনে হিন্দু ধর্মে দীক্ষিত ছিল, কিন্তু পরে জীবনের শেষ পর্যায়ে ইনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর সাথে দাক্ষিণাত্যা ভ্রমণ করেছিলেন। পরে খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টপূর্বতে ইনি কর্ণাটকের শ্রাবণবেলগলায় সল্লেখনা নামে একটি প্রথায় অনাহারে চন্দ্রগুপ্ত মারা যান। এরপর রাজা হয় পুত্র বিন্দুসার, সময় 300 থেকে 273 খ্রিস্টপূর্ব। ইনার ধর্মীয় গুরু ছিলেন জানাসেন এবং প্রধানমন্ত্রী ছিল খাল্লাতাভা। ইনি আজীবক সন্ন্যাসীদের বারাবার গুহা দান করেছিল। ইনি দক্ষিণ ভারতে 16 জন রাজাকে পরাজিত করেছিলেন, তাই ইনাকে অমিত্রঘাত বা শত্রুদের বিনাশকারী বলা হতো। ইনার রাজত্বকালে তক্ষশিলায় একটি বিদ্রোহ সংঘটিত হয়। বিদ্রোহ দমন করার জন্য বড় ছেলে সুসীমাকে পাঠালে দমন হয়নি। পরে ছোট ছেলে অশোক বীরত্বের সাথে এই বিদ্রোহের অবসান ঘটান। গ্রিক লেখক স্ট্রাবো বিন্দুসারকে অমিত্রচেটেস বলেন। ইনার সময় 2 গ্রিক রাষ্ট্রদূত ডাইমাকাস ও ডাইনোসিয়াস ভারতে আসেন। এর পরের রাজা হয় অশোক, সময় 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। ইনার জন্ম 304 খ্রিস্টপূর্বাব্দে হয়। ইনাকে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ মৌর্য শাসক বলা হয়। ইনি প্রথম জীবনে ইজ্জয়নের গভর্নর ছিলেন, পরে তক্ষশিলার গভর্নর হন। প্রশ্ন 6, অশোকের রাজাভিষেক কিভাবে হয়েছিল? বিদ্যাবদনা ও সিংহলী মহাকাব্য মতে অশোক তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিল, শুধুমাত্র ছোট ভাই তিস্য ব্যতীত। তাই অশোককে চণ্ডাশোকও বলা হয়। অশোক তার 99 জন ভাইকে হত্যা করার পর সমগ্র রাজ্যের ক্ষমতার অধিকারী হওয়ার পর তার রাজ্যাভিষেক করা হয়। ইনার রাজাভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে, আর ইনি 273 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে আরোহণ করেছিল। এরপর প্রশ্ন 7, অশোক সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি? এই অশোক সম্পর্কে জানার অন্যতম উৎস হল ইনার আমলে খোদাই করা বিভিন্ন শিলালিপি। যেমন অশোক মৌর্য নাম জানা যায় জুনাগড় শিলালিপি থেকে। ইনি মগধের রাজা ছিল জানা যায় ভাবরু শিলালিপি থেকে। ইনার দেবপ্রিয়া বা ঈশ্বরের প্রিয় নাম জানা যায় মাস্কি শিলালিপি থেকে। ইনার প্রিয়দর্শী বা সুদর্শন নামটি জানা যায় কান্দাহার শিলালিপি থেকে। এছাড়া জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইউরোপীয় পণ্ডিত, যিনি 1837 খ্রিস্টাব্দে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। অশোকের শিলালিপি পাঠোদ্ধারের পরে অশোক সম্পর্কে আরও অনেক তথ্য আমরা জানতে পারি। এরপর প্রশ্ন 8, অশোকের সন্তান কে কে ছিল? অশোকের সন্তান ছিল 2 পুত্র মহেন্দ্র ও কুণাল, এবং 2 কন্যা সংঘমিত্রা ও চারুমতি। এরপর প্রশ্ন 9, অশোকের কলিঙ্গ যুদ্ধ কি ছিল? অশোকের রাজত্বের 4 বছর পর 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়। এই সময়ে কলিঙ্গ অর্থাৎ বর্তমান ওড়িশা রাজ্য ছিল ভারতের মগধের সঙ্গে স্থল ও সমুদ্রপথের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে এই অঞ্চল তার কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং কলিঙ্গ রাজা বাধা দিলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায় এবং অনেককে বন্দী বা নির্বাসিত করা হয়। যুদ্ধের পর কলিঙ্গ অঞ্চলটি মৌর্য সাম্রাজ্যের একটি উপমহাদেশে পরিণত হয় এবং তোষালির রাজধানী করা হয়। এই যুদ্ধের ভয়াবহ রূপ আর রক্তাক্ত অবস্থা দেখে সম্রাট অশোকের মনে গভীর পরিবর্তন হয়ে যায়। তিনি বুঝতে পারে তার সামান্য লোভ লক্ষ লক্ষ মানুষের প্রাণহানির কারণ হয়েছিল। ইনি ওড়িশার কলিঙ্গ রাজ্যকে কবরস্থানে পরিণত করে দেয়, যেটা তার মনে গভীর অনুচনার সৃষ্টি করেছিল। তাই তিনি যুদ্ধের 2 বছর পর বৌদ্ধ পণ্ডিত উপগুপ্তের কাছে দীক্ষা নেয় এবং শপথ নেয় তিনি যুদ্ধ থেকে সারা জীবন বিরত থাকবেন এবং বাকি জীবন একজন শান্তির দূত হিসাবে কাজ করবেন। সেই দিন অশোকের এই ঘটনা
সম্রাট অশোককে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত করে, যার পরিণাম হিসাবে ইনি জীবনে আর কোনোদিন কোনো যুদ্ধ করেনি এবং মানুষকে শান্তির বার্তা দিয়েছেন, কিভাবে মানুষ জীবনযাপন করলে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে পারবে সেই সম্পর্কে। এই সম্রাট অশোকের একটা বিখ্যাত উক্তি ছিল, সকল প্রজাগণ আমার সন্তানতুল্য। এভাবেই কলিঙ্গ যুদ্ধের অবসানের মধ্য দিয়ে মৌর্য সাম্রাজ্যে এক শান্তিপ্রিয় ও ধর্মপরায়ণ যুগের সূচনা হয়। এরপর একটা ইম্পর্ট্যান্ট নোট দেখব। অশোকের ধর্মগুরুর নাম ছিল উপগুপ্ত। ইনার প্রধানমন্ত্রী ছিল রাধাগুপ্ত। ইনাকে ভারতীয় শিলালিপির জনক বলা হয় কারণ ইনি প্রায় ৮৪,০০০ শিলালিপি স্থাপন করেছিলেন। ইনি পাটলিপুত্রে পাথরের তৈরি রাজকীয় প্রাসাদ নির্মাণ করেছিলেন। ইনি শ্রীনগর শহরটি নির্মাণ করেছিল। উত্তরপ্রদেশের সরনাথে ৪টি সিংহস্তম্ভ বা অশোক স্তম্ভ নির্মাণ করেন। মধ্যপ্রদেশের সাঁচিতে একটি সারস্তম্ভ নির্মাণ করেন। ইনার বিচার বিভাগে ধর্মমহামাত্র ও ব্যবহার সমতা নীতি প্রণয়ন করেন। এই সময় বালি ও ভাগা নামের দুটি কর ছিল। ইনার ভূমিকরের নাম ছিল সীতা। অশোকের বিখ্যাত উক্তি ছিল, সকল প্রজাগণ আমার সন্তানতুল্য। এরপর দেখব ১০ অশোকের ধর্ম প্রচার সম্পর্কে বর্ণনা করো। অশোক তার প্রথম জীবনে শৈব ছিলেন, অর্থাৎ শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরে নিজের মনের গভীর অনুশোচনা ও পাপ মোচন করতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর ইনি শান্তির পথ বেছে নেয় এবং দেশে ও বিদেশে শান্তির বার্তা প্রেরণ করতে থাকে। এই উদ্দেশ্যে অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বোধিবৃক্ষের একটি চারা দিয়ে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেন। এভাবেই ইনি তার পুত্র, কন্যা ও শিষ্যদের বিদেশের মাটিতে প্রেরণ করে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। এরপর দেখব ১১ অশোকের ১৪টি প্রধান নীতি কি কি ছিল। অশোকের ১৪টি প্রধান নীতি হল, পশুবলি বন্ধ করা এবং অনুষ্ঠানে একত্রিত হওয়া, সামাজিক কল্যাণের জন্য পদক্ষেপ নেওয়া, ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা করা, আত্মীয়স্বজন এবং প্রবীণদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রাখা, ধর্ম মহামাত্রদের নিয়োগ ও তাদের দায়িত্ব পালন করা, দক্ষ সংগঠন এবং শৃঙ্খলার প্রয়োজনীয়তা বজায় রাখা, সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা বজায় রাখা, ধর্মীয় যাত্রা করা, অর্থহীন রীতিনীতির বিরোধিতা করা, যুদ্ধের পরিবর্তে শান্তির রাস্তা বেছে নেওয়া, সঠিক ধর্মের ব্যাখ্যা করা, সকল ধর্মকে একসাথে আহ্বান জানানো। কলিঙ্গ যুদ্ধ ও ৫টি গ্রিক রাজার উল্লেখ রয়েছে। ধর্মীয় জীবনের অনুপ্রেরণা। এরপর প্রশ্ন ১২ মৌর্য বংশের রাজধানী পাটলিপুত্র কেমন ছিল। পাটলিপুত্র রাজধানী ছিল বর্তমানের গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে। এই শহরটি ৯.১২ মাইল লম্বা এবং ১১ মাইল প্রশস্ত। এই পাটলিপুত্র শহরকে পলিবত্র ও বলা হয়। এরপর দেখব প্রশ্ন ১৩ প্রধানমন্ত্রী চাণক্য সম্পর্কে বর্ণনা করো। ইনার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। ইনি ৩৭১ খ্রিস্টপূর্বাব্দে তক্ষশিলায় জন্মগ্রহণ করেন। ইনি চন্দ্রগুপ্ত এবং বিন্দুসারের প্রধানমন্ত্রী ছিলেন। ইনার উল্লেখযোগ্য গ্রন্থ হল অর্থশাস্ত্র এবং চাণক্য নীতি। ইনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ইনাকে দ্য ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি বা ভারতের ম্যাকিয়াভেলি নামেও ডাকা হয়। ইনি প্রথম অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন, অর্থাৎ কোনো রকমভাবেই মৌর্য বংশের বিশাল ভারতবর্ষের সীমানায় কোনো বিদেশি শক্তিকে দখল দিতে চায়নি। যখন গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আক্রমণের কথা ভাবে, তখন এই মহাপণ্ডিত মগধের নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দকে সূচনা দিয়েছিল, কিন্তু তার কথায় কর্ণপাত করেনি সম্রাট, বরং তাকে চরম অপমান আর অপদস্থ করেছিল। সেই দিন এই মহাপণ্ডিত সিংহাসনের সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছিল, অখণ্ড ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য তিনি নিজেই সম্রাট তৈরি করে অখণ্ড ভারতের সম্রাট নিয়োগ করবেন। তারপর বহু খোঁজার পর তিনি মাত্র ১২ বছর বয়সী বালক চন্দ্রগুপ্তকে খুঁজে পেয়েছিলেন, যার মধ্যে সম্রাট হওয়ার সমস্ত গুণ ছিল। পরে চন্দ্রগুপ্তকে সমস্ত রকম প্রশিক্ষণ দিয়ে অখণ্ড ভারতের সম্রাট তৈরি করেন এবং নন্দ বংশের সম্রাট ধননন্দকে সিংহাসনচ্যুত করে পথের পথিক বানিয়ে দেন, যা ইতিহাসের পাতায় অমর কাহিনী হিসাবে বর্ণিত হয়ে আছে আজও। ইনার সমস্ত বিখ্যাত বাণীগুলো আজও মানুষের মনে মন্ত্রের মতো কাজ করে। এরপর প্রশ্ন ১৪ সম্রাট অশোকের পর কোন রাজা সিংহাসনে বসে। অশোকের মৃত্যুর পর অশোকের জ্যেষ্ঠ পুত্র কুণাল সিংহাসনে বসেন। কুণালের পর দশরথ, দশরথের ভাই অনুজ, শালিশুক এবং বৃহদ্রথ সিংহাসনে বসেন।
পরে বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুম্ভ বৃহদ্রথকে হত্যা করে শুম্ভ বংশের প্রতিষ্ঠা করেন। আজকের ভিডিওতে মৌর্য বংশ সম্পর্কে জানলাম, এর পরের ভিডিওতে আমরা জানব শুম্ভ বংশ সম্পর্কে। তবে একটি কথা পরিষ্কার, যদি সম্রাট অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোক না হতো, তবে ভারতবর্ষের বুকে না তো আরবি মুসলমানরা আক্রমণ করার সাহস করত, না তো তুর্কি মুসলমানরা আক্রমণ করার সাহস করত, আর না তো ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর গোলাম বানানোর সাহস করত। কারণ সম্রাট অশোক নিজেও শান্তির পাঠ পড়ত না, আর পরবর্তী রাজাদেরকেও শান্তির পাঠ পড়াত না। ফলে বীর যোদ্ধার অভাব থাকত না ভারত মায়ের কোলে। এই ব্যাপারে তোমাদের কি মতামত, কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বন্ধু ভিডিওটা, এখনই কমেন্ট করে জানাও, আর সঙ্গে তোমার নামটিও জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে। আর হ্যাঁ, আজকে আমরা যা পড়লাম সেটা ভালো করে আত্মস্থ করে তবেই পরের ভিডিও দেখবে। তাহলে দেখবে পরের ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবে। তো চলো বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে, সেখানেও তোমার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।